হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা স্মার্ট স্কুল। এত হাসছেন কেন ম্যাম? ম্যাম হাসছেন একটা কারণেই, কারণ জেন পাসের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে আর সেই ভিডিও নিয়েই তোমাদের সামনে আমি চলে এসেছি যে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে। ঠিক যেরকমভাবে আমি এএনএম জিএনএম এর ফর্ম ফিল আপ স্টেপ বাই স্টেপ তোমাদের প্রত্যেকটা স্টেপ আমি বুঝিয়ে দিয়েছিলাম। তোমরা প্রত্যেকে আমাকে প্রচুর কোয়ারি করেছো, প্রচুর কেউ বুঝতে পেরেছো। এই ফর্ম ফিল আপটাও আমরা তোমাদেরকে সেইভাবে আমি তোমাদেরকে সেইভাবেই বুঝিয়ে দেব যাতে তোমাদের এই ফর্ম ফিল আপটা করতে গিয়েও কোথাও প্রবলেম না হয়। তো চলো তাহলে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। তো প্রথমেই আমি চলে এসেছি WBJEE যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে। তো সেইখানে এসে আমি তোমাদেরকে বলে দেব তোমরা অবশ্যই ল্যাপটপ বা ডেস্কটপ থেকে ফর্ম ফিল আপটা করো, কারণ যারা নিজেরা করছো, যারা সাইবার ক্যাফেতে গিয়ে করছো তো ঠিক আছে, অসুবিধা নেই, বাট যারা বাড়ি থেকে করছো তারা এতে ফলো করো, কারণ তোমরা যদি ফোন থেকেও করো প্রবলেম হয়। ফোন থেকে তাহলে ডেস্কটপ মোডে গিয়ে করতে হয়, ফোনের স্ক্রিন যেহেতু খুব কম একটু প্রবলেম হতে পারে। তো তোমরা ডেস্কটপ বা ল্যাপটপ থেকে করলে বেস্ট হবে। তো এরকম একটা ওয়েবসাইট দিয়ে দেবে, ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে যাওয়ার পর তোমরা এক্সামিনেশনসে গিয়ে জেনপাস ইউজিতে চলে যাবে। আমাদের চিন্তাধারা ছিল যে যেরকম 4টের সময় এএনএম জিএনএম এসেছিল ঠিক সেরকমই আবার 4টের সময় জেনপাসের ফর্ম ফিল আপ বা বিএইচ এর ফর্ম ফিল আপও স্টার্ট হবে। প্রথমেই বলে রাখি, জেনপাস আর বিএইচ এ, জেনপাস ইউজি যে এক্সামটা হয় তার পেপার 1 পেপার 2 হয়। পেপার 1 হচ্ছে জেনপাস ইউজি, মানে যারা বিএসসি নার্সিং আর বিএসসি প্যারামেডিক্যাল করতে চাইছো তাদের জন্য হচ্ছে জেনপাস ইউজি। আর যারা বিএইচএ মানে পার্ট 2 যে এক্সামটা হয় সেটা হচ্ছে বিএইচএ মানে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। তো যারা কিনা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো আমাদের 11-12-এ, তারা দুটো পরীক্ষার জন্যই এলিজিবল, জেনপাস ইউজির ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটোর জন্যই। বাট যারা আর্টস নিয়ে পড়াশোনা করেছো আমাদের 11-12-এ, তারা শুধুমাত্র পেপার 2 দিতে পারো, পেপার 1 কিন্তু দিতে পারবে না, মানে বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল দিতে পারবে না, শুধু হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ব্যাচেলার ডিগ্রি তোমরা করতে পারবে। তো যাই হোক, প্রথমেই একটুখানি তোমাদের কনফিউশন ক্লিয়ার করে দিলাম। এবার দেখো এখানে একটা ট্যাব আসছে, কিন্তু এটার ওপর ক্লিক করলে তোমরা যেতে পারবে না। তোমরা নিচের দিকে স্ক্রল করলে দেখতে পাবে ঠিক যেরকম ভাবে আমাদের এএনএম জিএনএম এর জন্য একটা অ্যাক্টিভিটি বোর্ড দেওয়া হয়েছিল, ঠিক সেরকমই এখানেও একটা অ্যাক্টিভিটি বোর্ড দেওয়া হয়েছে জেনপাসের তরফ থেকে, যেটা কিনা তোমরা জানোই 18 তারিখে আমাদের এক্সাম আর ফর্ম ফিল আপ আমাদের স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, আজকে স্টার্ট হয়ে গেল, 16 তারিখ অবধি চলবে, মানে একটা সপ্তাহ হাতে পাবে। তো ঝটপট ফর্ম ফিল আপ করে নাও আমার এই ভিডিওটা দেখে। তো চলো, আচ্ছা যারা যারা এরকম টাইপের নোটিফিকেশনাল ভিডিও দেখতে চাইছো, জানতে চাইছো, তাদের জন্য বলবো যে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দাও সমস্ত নোটিফিকেশন পেয়ে যাওয়ার জন্য। ওকে, আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো। আমি পিন কমেন্টে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব, অতি অবশ্যই তোমরা কিন্তু সেখানে জয়েন করে যেতে পারবে। ওকে চলো, তো অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনে তোমরা ক্লিক করলেই দেখবে এরকম একটা আসছে। তো এখান থেকে তোমরা ওকে করলে তোমাদের জন্য এরকম একটা পেজ খুলে যাবে। এবার বাদবাকি ফর্ম ফিল আপ আমি তোমাদেরকে একটা জায়গা থেকে দেখিয়ে দিচ্ছি, তো চলো সেটা আমরা স্টার্ট করি। ওকে চলো, তো আজকের ভিডিও তো আমাদের এই টপিকের ওপর, আমরা জেনপাসের ফর্ম ফিল আপ করতে চলে এসেছি। জেনপাস শুধু নয়, সাথে বিএইচ এর ফর্ম ফিল আপও আজকে করব। যেটা বললাম, এই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে ফার্দার নোটিফিকেশন, ফার্দার পড়াশোনার ভিডিও সমস্ত কিছু পাওয়ার জন্য। এই চ্যানেলটাতে তোমরা একটা হাই পাঠাতে পারো, তাহলে জেনপাসের যে গ্রুপটা রয়েছে কেমিস্ট্রির, বিশেষত জেনপাসের বা বিএইচ এর যে গ্রুপ রয়েছে সেখানে তোমরা যে যার মতো জয়েন করতে পারো। পিডিএফ অ্যান্ড অল সমস্ত কিছু কিন্তু ওই গ্রুপেই আমি দিয়ে থাকি। চলো এবার আমরা আসল জায়গায় ঢুকে পড়লাম, সেটা হচ্ছে আমরা এই জায়গাটা দেখে এসেছি। এই জায়গাটার পরে আমরা চলে যাব, এখানে যেই ক্লিক করব সেই আমরা চলে যাব হচ্ছে কোথায়, চলে যাব হচ্ছে এরকম একটা জায়গায়। এটাকে যদি আমি ওকে করে দিই, ওকে করে দেওয়ার পরেই আমরা ডিরেক্ট, ঠিক আছে, আমরা ডিরেক্ট চলে যাব কোথায় না,
নেক্সট পেজে আমরা গিয়ে এক্সামিনেশনটা তো আমাদের এটাই হয়ে থাকবে, জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট কোর্স। যারা কিনা আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছো, মানে আজকে থেকেই তো করতে পারবে, রেজিস্ট্রেশন যারা করে নিচ্ছ আগে, তারা যদি আবার মনে করো যে রেজিস্ট্রেশনটা আমি ফার্স্টে করে নিই, তারপর কিছুক্ষণ পর বা 1-2 দিন পর আমি গিয়ে ফুল ফর্ম ফিল আপটা করবো, কারণ এখনো আমার কাছে সমস্ত কিছু টাকা পয়সা সবটারই তো ব্যাপার আছে, তো সমস্ত কিছু জোগাড় নেই, তো আমি কিছুদিন পর করব। তো সেই জন্য বলে রাখি যে তোমরা এইখানে তখন ফিল করবে। বাট এখন তোমাদের যারা নিউ ক্যান্ডিডেট তারা রেজিস্ট্রেশনটা আগে তোমাদের করতে হবে। কোথা থেকে করবে না, নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের মধ্যে থেকে করতে হবে। নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনের মধ্যে তোমরা যদি ক্লিক করো, তাহলে তোমাদের কাছে এরকম একটা পুরো কি দিয়ে দেবে না, একটা টার্মস অ্যান্ড কন্ডিশনস দিয়ে দেবে যে কি হবে না হবে। তোমাদের শুধুমাত্র পেপার 1 জেনপাস ইউজির পেপার 1 পরীক্ষার জন্য লাগবে হচ্ছে 500 টাকা ফর জেনারেলদের, আর 400 টাকা যদি তুমি SC ST OBC A OBC B EWS হয়ে থাকো। আর পেপার 1 আর 2 যদি দুটোই দিতে চাও, যেমন আমি দুটোর জন্যই মানে এলিজিবল, তোমরা যদি দুটোর জন্যই এলিজিবল থাকো, দুটোই দিতে চাও, তাহলে তোমাদের জেনারেলদের জন্য পড়বে 800 টাকা, আর SC ST OBC দের জন্য পড়বে হচ্ছে 650 টাকা। ঠিক আছে, এবার বাদবাকি এখানে আরো কিছু লেখা আছে, সেইগুলো তোমরা পড়ে নেবে একবার ফর্ম ফিল আপ করার আগে। তারপর তোমরা কি করবে, তোমরা এই নোটটাকে ভালো করে পড়ে আই এগ্রিতে ক্লিক করবে, কারণ তুমি যদি ডোন্ট এগ্রি করো তোমাকে কিন্তু ফর্ম ফিল আপ করতেই দেবে না। আই এগ্রিতে ক্লিক করার পর তুমি চলে আসবে হচ্ছে এই জায়গাটাতে। এই জায়গাটাতে চলে আসার পর তোমাকে কি বলবে যে তোমার রেজিস্ট্রেশন ফর্ম, এটা তোমাকে পার্সোনাল ডিটেলস এখানে ভরতে হবে, ফার্স্টেই তোমরা তোমাদের নাম ভরে দেবে, তোমাদের যাদের বাবার যা নাম আছে সেই বাবার নাম ভরে দেবে। তারপর মায়ের নাম দিয়ে দেবে, যেহেতু আমি ANM GNM এও সেম জিনিস দেখিয়েছিলাম, সেম প্রসেস, অনেকটাই দেখবে সেম, কিছু কিছু জায়গা আলাদা আছে, তো সেইগুলো বাদ দাও, বাদবাকি পুরোটাই প্রায় সেম, তো সেই জন্য তোমাদের এটাতে খুব একটা প্রবলেম হবে না। ঠিক আছে, ডেট অফ বার্থ আমার যা আছে আমি সেটা বসিয়েছি, যার যেটা থাকবে সেটা বসাবে। জেন্ডার, যারা ফিমেল হবে ফিমেল, যারা মেল হবে মেল। বলে রাখি, জেনপাস ইউজির যে ফার্স্ট পেপার সেখানে BSc নার্সিং প্যারামেডিক্যাল দুটোই হয়। নার্সিং এর জন্য কিন্তু ছেলেরা এলিজিবল নয়, নার্সিং এর জন্য শুধু মেয়েরা এলিজিবল, আর প্যারামেডিক্যালের জন্য ছেলে মেয়ে উভয়ই এলিজিবল। ঠিক আছে, আর BH এর জন্য সবাই এলিজিবল, ওটাতে কোনো সমস্যা নেই। নেক্সট হচ্ছে আইডেন্টিফিকেশন টাইপ, তোমাকে চিনবে কি করে, তোমাকে চেনার জন্য তুমি ভোটার কার্ড দিতে পারো, তোমার স্কুলের ID কার্ড দিতে পারো, তোমার বলা যায় যে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিতে পারো, এছাড়াও অনেক কিছু আছে। আমি যেটাতে ক্লিক করেছি সেটা হচ্ছে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ। তোমরা যদি মনে হয় যে ওইগুলো না দিয়ে আমি আধার কার্ড দেব, তাহলে আধার কার্ডের নাম্বার দেওয়ার জন্য তোমাদের এটাতেই অপশন চুজ করতে হবে, কারণ আধার কার্ডের কোনো আধার কার্ড বলে কিছু লেখা নেই এখানে অপশানে। ঠিক আছে, তো আধার কার্ড দেওয়ার পর অবশ্যই আধার কার্ডের নাম্বারটা তোমাদের এখানে পুট করতে হবে, যখন নাম্বার পুট করবে তখন এরকম ডট ডট হিসাবেই আসবে। ওকে, নেক্সট হচ্ছে কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের নাম্বার দিতে হবে, যার যার নিজস্ব নাম্বার আর যার যার মেল ID দেওয়ার পর অবশ্যই কিন্তু এই জায়গাগুলোকে, এই যে ব্লু টিক হয়ে আছে, এই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই টিক করতে ভুলো না, একেবারেই ক্লিক করতে ভুলবে না, কারণ এখানে যদি তুমি টিক না করো তোমার ফোনে কিন্তু OTP আসবে না, আর ওরাও কনফার্ম হতে পারবে না তুমি ঠিকঠাক যে ফিল করছো, বা তুমি সেই যে কিনা ফিল করছো ফর্মটা। টিকটা অবশ্যই করতে হবে তোমাদের আলাদা করে। নেক্সট নিচের দিকে আমাদের কি করতে হবে, চুজ ইওর পাসওয়ার্ড। এখানে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, যেটা তোমাকে নিজেকেই দিতে হবে, কেউ দিয়ে দেবে না। কি রকম টাইপের পাসওয়ার্ড দেবে, এরকম একটা পাসওয়ার্ড দেবে। সাপোজ ধরো কারুর নাম যদি ধরো প্রভা হয়, প্রভা, তাহলে প্রভা নামটাতে Pটাকে ক্যাপিটাল করবে, RABHA, এবার এটা পুরো নামটা হয়ে গেল আমাদের, তাহলে একটা ক্যাপিটাল লেটার, বাদ বাকিগুলো সব স্মলে করে দেবে, মানে তোমার নামের মধ্যে একটা যেন ক্যাপিটাল লেটার থাকে, এটা ম্যান্ডেটরি। এবার হচ্ছে তোমার যে কোনো একটা সিম্বল, ধরো তুমি @ করে দিলে, দেওয়ার পর তুমি কি করলে না 8 9, তোমার এই যে টোটাল যে পাসওয়ার্ডটা মিনিমাম 8 হতে হবে, ম্যাক্সিমাম
13টার হতে হবে, ঠিক আছে। টোটাল এই যে ডিজিট আর নাম্বার সিম্বল মিলিয়ে টোটাল মিনিমাম 8খানা থেকে 13খানা পর্যন্ত হতে পারে তোমার, ঠিক আছে। 8খানার কম হলে হবে না, 13খানার বেশি হলে হবে না, ওকে। আর দেওয়ার সময় কিভাবে দেবে নিশ্চয়ই বুঝতে পারলে। লেটারগুলোর মধ্যে যে কোনো একটা লেটার ক্যাপিটালে থাকতে হবে, আর এরকম একটা সিম্বল থাকতে হবে, তারপর তোমাদের নাম্বারও দিতে হবে, নাম্বার মানে ডিজিট দিতে হবে, ঠিক আছে। তো কতগুলো হয়ে গেছে এখানে দেখো, এখানে 6 7 8 9, 9খানা নাম্বার এখানে, মানে 9খানা টোটাল মানে কিন্তু এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম ভাবে তোমরা চুজ করবে সেই একই পাসওয়ার্ড যেটা তুমি সেট করলে এটার ক্ষেত্রে, সেটা একটা খাতায় নোট ডাউন করে নাও, যাতে তুমি এখানে বসানোর সময় আরো ইজি হয়। কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম পাসওয়ার্ড দিতে লাগবে, একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ও নেবে না, ও কিন্তু পাসওয়ার্ডটা নেবে না। পাসওয়ার্ডটা দেওয়ার সময় এরকম ডট ডট হিসাবেই আসবে, তুমি দেখতেও পাবে না। তুমি যদি ভুল দাও তুমি বুঝতে পারবে না কোথায় ভুল দিচ্ছ, তো ঠিকটাই এখানে দিতে হবে, কারণ ডট ডট হয়ে যাবে। এবার তোমার এখানে যে সিকিউরিটি পিনটা আছে সোজা ভাষা মানে সোজা এতেই আছে, একদম ডিজিটে আছে। তো ডিজিটগুলো এখানে বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পর তোমাকে সবগুলো আরেকবার ভালো করে চেক করে নিয়ে সাবমিট করে দাও। সবগুলো একবার ভালো করে চেক করে নিয়ে সাবমিট করে দাও। সাবমিট করলেই তোমার কাছে আসবে ডু ইউ উইশ টু সাবমিট, তুমি কি সত্যিই সাবমিট করতে চাইছো? তুমি অবশ্যই ইয়েসই করবে, কারণ তুমি তো করতে চাইছো। তুমি ইয়েস করে দাও, এবার ইয়েস করে দাও। যদি মনে হয় না আরেকবার দেখে নিই, তাহলে নো করে আরেকবার দেখে নিতে পারো। যদি মনে হয় যে সব ঠিক আছে, তাহলে ইয়েস করে দাও। করার পর নেক্সট পেজে তোমাদের যা যা তুমি ভরেছিলে সমস্ত কিছু দিয়ে দেবে, ঠিক আছে। এখানে তোমাকে যে নাম্বারটা আছে আধার কার্ডের যে নাম্বারটা, সেই নাম্বারটা তোমাকে কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। আধার কার্ডের নাম্বারটা তোমাকে এবার, আগেরটায় ডট ডট হয়ে গেছিল, এবারে তোমাকে আধার কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে, ওকে। তুমি যে কার্ডই দাও না কেন সেই কার্ডের নাম্বার তোমাকে দেখাবে। তুমি ফোন নাম্বার দিয়েছিলে সেটাও শো হবে, মেল আইডি সেটাও শো হবে, তারপরে এগ্রি টু ইউজ ফর সেন্ড আর আপডেটস নোটিফিকেশন, এইগুলোর জন্য ইয়েস ইয়েস হয়ে থাকবে, যেহেতু তুমি নিচে ওই ব্লু টিকগুলোতে ক্লিক করেছিলে নাম্বার আর মেল আইডির পাশে, ঠিক আছে। এইগুলো করার পর এবার তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে দেখো নিচের দিকে তোমাকে দেখাচ্ছে এডিট সাবমিট অ্যান্ড নেক্সট। তোমার যদি মনে হয় কোথাও আমি ভুল করে ফেলেছি, রেজিস্ট্রেশন একবার হয়ে গেলে কিন্তু চেঞ্জ করা খুব মুশকিল, ঠিক আছে। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার ওই জন্য এতবার তোমাদেরকে কি করছে, নোটিফিকেশন দিচ্ছে যে তুমি ঠিক করেছো তো, ঠিক করেছো তো, এতবার বলছে। তো সেই জন্য তোমার যদি মনে হয় এইগুলো দেখার পর যে আমাকে আবার কোথাও এডিট করতে হবে, ঠিকঠাক করতে হবে, তো সেই জন্য তোমাকে এডিট অপশন দিচ্ছে। আর যদি মনে হয় না আমার সব ঠিক আছে, তাহলে সাবমিট অ্যান্ড নেক্সট করে দাও, সাবমিট অ্যান্ড নেক্সট করে দাও, ঠিক আছে। সাবমিট অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর এবার তোমাদের কাছে এরকম একটা পেজ খুলবে, সেখানে বলবে এন্টার মোবাইল ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি অর ইমেল ওয়ান টাইম পাসওয়ার্ড, নয় ফোনের যে নাম্বারে যে ওটিপিটা গেছে সেটা দাও, নয় মেল আইডিতে যে ওটিপিটা গেছে সেটা দাও, দুটো জায়গাতেই যাবে। তো তোমাদের ফোন নাম্বারের থেকে ওটিপি দেওয়াটাই বেশি সেফ, মানে বেশি ইজি, তাই না। ফোন নাম্বার সবসময় কাছে রয়েছে, মেল আবার খুলতে হবে। তো সেই জন্য তোমার ফোন নাম্বারের যে ওটিপিটা সেটা এখানে বসালাম আমি, বসিয়ে এখানে যে সিকিউরিটি পিনটা আছে সেই সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নয় এটা যে কোনো একটা, দুটোই বসাতে হবে না কিন্তু। তো আমি ফোন নাম্বারটা দিয়ে করে এখানে আমি সিকিউরিটি পিনটা দিয়ে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট করে দিলাম, ব্যাস আমার রেজিস্ট্রেশন ডান। এইটা করার পরেই আমার রেজিস্ট্রেশন ডান। দেখো এখানে ভিউ রেজিস্ট্রেশন ডিটেলসে আমার টিক হয়ে গেছে, রেজিস্ট্রেশন ফর্মে আমার কমপ্লিটেড দেখাচ্ছে, মানে আমি রেজিস্ট্রেশন করে নিয়েছি। তুমি এখান থেকে এবার বেরিয়ে যেতে পারো, বেরিয়ে গিয়ে তুমি 2-3 দিন পরেও ফর্ম ফিল আপটা করতে পারো, কিন্তু হাতে যেহেতু সময় খুবই কম, আমি বলবো যে সঙ্গে সঙ্গে করে নেওয়াটাই বেটার। এবার তোমাকে দেখাবে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এবার বাদবাকিগুলো তোমাকে সবই ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট, সিলেকশন অফ পেপারস, এক্সাম সেন্টার ডিটেলস, আপলোড ফটোগ্রাফ, প্রত্যেকটা তোমাকে সব ফিল করতে হবে, ঠিক আছে। তোমাকে সব কটা ফিল করতে হবে। এবার দেখো এটার এই নিচের দিকে যখন আসবে, এসে দেখবে তুমি সাকসেসফুলি রেজিস্টার করেছো তোমার পরীক্ষার জন্য। তোমার অ্যাপ্লিকেশন নাম্বার তোমাকে এখানে দিয়ে দিচ্ছে। তুমি যদি মনে করো পরে করবে এই ফর্ম ফিল আপটা, তাহলে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বারটা এক জায়গায় লিখে রেখে দাও, ঠিক আছে। এবার তুমি যদি মনে করো এক্ষুনি আমি অ্যাপ্লিকেশন করে দেবো, মানে অ্যাপ্লাই করে দেবো, তাহলে এইটাতে ক্লিক করবে, ঠিক আছে। এটাতে ক্লিক করবে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে,
ওকে, ফিল অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করার পর দেখো এখানে ব্লু হয়ে আছে। এবার তোমার দেখো নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার ডেট অফ বার্থ সমস্ত কিছু দেখাচ্ছে, ফিমেল অবধি দেখাবে, এই অবধি দেখাবে। তারপর থেকে তোমাকে চুজ করতে হবে। এইখানে যখন ক্লিক করবে তখন তুমি তোমার ন্যাশনালিটি কি, ইন্ডিয়ান, তোমার কান্ট্রি কি, ওয়েস্ট বেঙ্গল, তোমার রিলিজিয়ান কি, হিন্দুইজম, তোমার যার মুসলিম হবে তার মুসলিম, তার যার খ্রিস্টান তার খ্রিস্টান, এইভাবে সিলেক্ট করতে হবে। তোমার কাস্ট কি, যার জেনারেল তার জেনারেল, যার ওবিসি তার ওবিসি, ওবিসি এ ওবিসি বি করে থাকবে, ইডাব্লিউএস হলে ইডাব্লিউএস থাকবে, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব সব থাকবে। তো শিডিউল কাস্ট, তো শিডিউল কাস্টে আমি ক্লিক করে দিলাম। এবার হচ্ছে সাব ক্যাটাগরি ডিটেলসে আমরা এএনএম জিএনএম এ 3টে জায়গা দেখেছিলাম, একটা অরফ্যানদের জন্য, একটা তোমার হচ্ছে যারা সিভিল ডিফেন্স শিখেছে তাদের জন্য। তো এখানে কিন্তু একটা মাত্রই জায়গা দিয়েছে, একটা মাত্রই ট্যাব দিয়েছে, যেটা কিনা শুধুমাত্র পিডাব্লিউডিদের জন্য, পিডাব্লিউডিদের জন্য। ঠিক আছে, আমি যেহেতু পিডাব্লিউডি নই সেই জন্য আমি নো করে দিয়েছি, যারা ইয়েস হবে তারা ইয়েস করবে। তারপরে সবটা ভালো করে চেক করে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট করবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ করার সময় বারবার চেক করবে ফর্মটাকে, তাহলে কিন্তু ভুল ভ্রান্তি কম হয়। কারেকশন উইন্ডোর জন্য আবার অপেক্ষা করতে হয় না। ঠিক আছে, কারেকশন উইন্ডোর জন্য অপেক্ষা করা মানে একটা আবার ভোগান্তি, কি দরকার, বারবার চেক করে করো, তাহলেই হয়। তো এবার যদি তোমাকে বলবে ডু ইউ উইশ টু সেভ, এটাকে তুমি সেভ করতে চাইছো, ইয়েস, যদি মনে হয় আরেকবার দেখবে তাহলে নো করো। নেক্সট এবার তোমাকে দেবে হচ্ছে ফিল কোয়ালিফিকেশন ডিটেলস। আগেরটার ক্ষেত্রে তুমি এএনএম জিএনএম এর ক্ষেত্রে দেখেছিলে তুমি ক্লাস 12 এরটাও দিতে পারো, আবার ভোকেশনাল স্ট্রিম বলে ওইটাও দিতে পারো, বাট এখানে তোমাকে শুধুমাত্রই ক্লাস 12 এরটাই দিতে হবে, তোমাকে এটা টিক করাই থাকবে, তোমাকে টিক করতে হবে না। এবার আগেরটার ক্ষেত্রে অনেকের কনফিউশন হয়েছিল, ম্যাম আমি এই বছরেই পাস করেছি, তাহলে আমি কি করব, পাসড করব না অ্যাপিয়ারিং করব? ঠিক আছে, অ্যাপিয়ারিং করলে তো ম্যাম কোনো প্রবলেম হবে না তো, কারণ আমরা তো অলরেডি পাস করে বসে আছি। তো সেই জন্য আমি নিয়ে এসেছি, এবার তোমাদের দুটো কোশ্চেনেরই উত্তর দিয়ে দেবো আমি। পাস যদি করো তোমাদের এখানে 2024 পর্যন্ত অপশন দেখাবে। ঠিক আছে, যদি তোমরা পাস্ট করে দাও তাহলে আগের বছর অবধি অপশান দেখাবে, কারণ এত বছর ধরে আমাদের পরীক্ষাগুলো কোন সময় হতো, যখন আমরা এইচএস সবে পরীক্ষা দিয়েছি তখনও রেজাল্ট বেরোয়নি, সেই সময় ফর্মগুলো বেরিয়ে যেত ফিল আপের জন্য। তো সেই জন্য অ্যাপিয়ারিং হিসাবেই আমাদের এত বছর করতে হতো, কিন্তু এই বছর তো সবই উল্টো। এই বছর তো আমাদের ওবিসি কেস নিয়ে এত ভোগান্তি হলো যে আমাদের ফর্ম বেরোতে আমাদের রেজাল্ট বেরিয়ে বসে আছে এইচএস এর। তো সেই জন্য আমাদের এবার পাসড হয়ে গেছি আমরা, তাও আমাদের অ্যাপিয়ারিংটাকেই চুজ করতে হবে। এই দেখো, আমি যখন 2025 চুজ করব তখন আমাকে অপশান দেবে অ্যাপিয়ারিং, মানে অ্যাপিয়ারিং করলেই আমি এই অপশানটা পাবো, না হলে পাবো না। অ্যাপিয়ারিং এর মধ্যে 2025ই থাকবে, আর কিচ্ছু থাকবে না। ঠিক আছে, 2024 এর আগে হলে তোমরা এই অপশানটাকে চুজ করবে পাসড, তারপর তুমি 2024 থেকে যত দূর অবধি চাইবে তুমি পেতে পারো। ঠিক আছে, তারপর তোমার যে ইউনিভার্সিটি বা বোর্ড বা কাউন্সিল যার নাম আছে, যে নাম আছে, আমার যেমন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ছিল, তো সেই জন্য আমি সেটাকে টিক করেছি, মানে সেটাকে ক্লিক করে খুঁজে বার করে লিখে নিয়েছি। নেক্সট, আমার যে ইনস্টিটিউটের নেম আর অ্যাড্রেস দিতে বলছে ম্যাম, বলছে অনেকে যে অ্যাড্রেস দেবো না ম্যাম, হ্যাঁ অ্যাড্রেস দিতে পারলে দিও, ওই স্পেস দিয়েই ওইভাবেই অ্যাড্রেস দিতে হবে। তবে ইনস্টিটিউটের নামের পাশে যেহেতু তোমার এই যে ইনস্টিটিউট পিনকোডটা তুমি দিয়ে দিচ্ছ, তাই জন্য আর সেরকমভাবে অ্যাড্রেস দেওয়ার অত প্রয়োজনীয়তা নেই। তাও যদি মনে হয় যে তোমার যে স্কুলে তুমি পড়েছো, এইচএস পাস করেছো, সেই স্কুলের তুমি নামের সাথে সাথে অ্যাড্রেস দিতে চাও তো দিতে পারো, তাতে কোনো চাপ নেই। কিন্তু পিনকোড দিয়ে দেওয়া মানেই অ্যাড্রেস দিয়ে দেওয়া। ওকে, তো এইটা নিয়ে মাথা খারাপ করার অত কিছু বিষয় নেই, যদি তুমি দিতে চাও দিতে পারো। আমার যেমন স্কুলের নামটা অনেক বড়, তারপরে আমি স্পেস দিয়ে যতদূর অবধি তুমি অ্যাড্রেস দিতে চাও তো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দুটো নিয়ে কনফিউশন আশা করি শেষ হয়ে গেল। এবার তোমাদের কাছে অপশান আসবে প্রিভিয়াস, সেভ অ্যান্ড নেক্সট। এটা কিন্তু একটাই হয়ে গেল। হয়ে যাওয়ার পর তোমার যদি সব ঠিক থাকে তুমি সেভ অ্যান্ড নেক্সট করে দাও। সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর তোমার কাছে আবার আসবে ডু ইউ উইশ টু সেভ, তুমি কি সেভ করতে চাইছো? হ্যাঁ আমি একদম সেভ করতে চাইছি, আমি না হলে যদি না করতে চাও দেখে নাও আরেকবার, নো করে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর তোমার কাছে এবার আসবে হচ্ছে কন্ট্যাক্ট ডিটেল, মানে অ্যাড্রেস দিতে বলবে।
ঠিক আছে, তোমাকে ওরা কন্ট্যাক্ট করবে কি করে, বা বাড়িতে যদি কিছু পাঠানোর হয় করবে কি করে, সেটার জন্য তোমাকে অ্যাড্রেস দিতে হবে। অ্যাড্রেস দেওয়ার জন্য এখানে প্রিমিসেস নাম্বার বা ভিলেজ নেম চাইবে। যাদের বাড়ির নাম্বার আছে বাড়ির নাম্বার দেবে, যাদের বাড়ির নাম্বার নেই তারা ভিলেজের বা গ্রামের নামটা দিয়ে দেবে। আমি নাম্বার দিয়ে দিয়েছি, তারপরে আমার জায়গার নামটা দিয়েছি। ঠিক আছে, 107-এর সঙ্গে যে জায়গাটা, রোডটা বা যাই হোক, রোডের নাম বা লোকালিটির নাম, কলোনির নাম, যাই হোক না কেন, যাদের এইগুলোর কিছুই নেই পুলিশ স্টেশন দেবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি যেমন দিয়েছি হচ্ছে সিটি, এখানে দিয়েছি আমি সিটি, তোমরাও এখানে সিটি দিয়ে দেবে, সিটি তো সবারই থাকবে। তারপরে কান্ট্রির মধ্যে তো অবশ্যই ইন্ডিয়া হবে, স্টেটের মধ্যে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হবে, এগুলোর মধ্যে সব ক্লিক করলে তোমাদের অপশান চলে আসবে। ঠিক আছে, ডিস্ট্রিক্টের মধ্যে তোমরা চুজ করে দেবে কোন ডিস্ট্রিক্টে আছো সেই ডিস্ট্রিক্ট অনুযায়ী। ঠিক আছে, যেখানে দেখো অ্যাড্রেস মানে হচ্ছে এখানে তুমি অ্যাড্রেস কোন অ্যাড্রেস দেবে, যে অ্যাড্রেসটা তোমার আধার কার্ড মানে বিভিন্ন কার্ডে যেগুলো তোমার আইডেন্টিফিকেশন কার্ড, সেই কার্ডগুলোতে যে অ্যাড্রেসটা আছে সেই অ্যাড্রেসটাই কিন্তু ফিল করতে হবে। পিনকোড দিয়ে দেবে এখানে। এবার আরেকটা কথা বলে দিই, আমি যেমন পার্মানেন্ট অ্যাড্রেসটাকে সেম অ্যাজ করেসপন্ডেন্স অ্যাড্রেস বলে দিয়েছি। মানে হচ্ছে করেসপন্ডেন্স অ্যাড্রেস মানে হচ্ছে যে অ্যাড্রেসে তুমি এখন বসবাস করছো। হতেই পারে তুমি ছোটবেলায় একটা অ্যাড্রেসে জন্মেছো, সেই অ্যাড্রেসেই তোমার সমস্ত কার্ড ফার্ডের সমস্ত কিছু আছে, কিন্তু তুমি এখন পড়ার সূত্রে বা চাকরির সূত্রে বা কিছুর সূত্রে বা বিয়ে হয়ে গেছে সেই সূত্রে তুমি এখন অন্য কোথাও আছো। ঠিক আছে, হতেই পারে সেটা। তো সেই জন্য তুমি এখন যেখানে প্রেজেন্ট আছো সেটা হচ্ছে তোমার করেসপন্ডেন্স অ্যাড্রেস, যেখানে তোমাকে মানে লোকে খুঁজে পাবে। ঠিক আছে, আর তোমার যেখানে তোমার সমস্ত কার্ড ফার্ড সমস্ত কিছু যে অ্যাড্রেসের দিয়ে করা সেটা হচ্ছে তোমার পার্মানেন্ট অ্যাড্রেস। এবার আমার যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে ছোটবেলা থেকে আমি এই অ্যাড্রেসটাই লিখে আসি, আর আমার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে এমন কিছু তফাৎ নেই। আমার যদি বাড়িতেও কিছু চলে আসে আমি ইজিলি গিয়ে সেখান থেকে নিয়ে চলে আসতে পারবো। যাদের এই জিনিসটা হয় না, কেউ ধরো কলকাতায় আছে, কারোর ধরো কলকাতায় পার্মানেন্ট অ্যাড্রেস কিন্তু সে আছে এখন হায়দ্রাবাদে, তো তার ক্ষেত্রে কি হবে, তার ক্ষেত্রে করেসপন্ডেন্স আর পার্মানেন্টটা আলাদা হবে। করেসপন্ডেন্স মানে তাকে যেখানে খুঁজে পাবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের জিনিস আমি হায়দ্রাবাদ বলাটা ভুল, ধরো মুর্শিদাবাদ বা মালদা এরকম কোথাও রয়েছো, তাহলে মালদায় এখন থাকছো যখন, তখন তুমি করেসপন্ডেন্সে মালদারটা দাও, আর পার্মানেন্টে তোমার যে কলকাতার যে বাড়ির যে আছে সেইটা দাও, এরকম দিতে হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাপার, আমি দুটোই সেম দিই কারণ আমার প্রবলেম হয় না তাই। ওকে, তো এবারে এটাকে সেভ অ্যান্ড নেক্সট করে দাও। ঠিক আছে, সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর তোমার কাছে আবার আসবে ডু ইউ উইশ টু সেভ, হ্যাঁ আমি সেভ করতে চাই। চলে আসো এবার আসল জায়গায়, সিলেক্ট পেপার, তোমাকে এবার পেপার সিলেক্ট করতে হবে। এখানে তিনটে অপশন আছে, বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2, পেপার অনলি পেপার 1, অনলি পেপার 2। আমি বলেই দিলাম, যারা কিনা এইচএসএ সায়েন্স স্ট্রিম নিয়ে পড়েছো, যারা এইচএসএ সায়েন্স নিয়ে পড়েছো, সায়েন্স এইচএসএ যাদের সায়েন্স ছিল, যাদের এইচএসএ সায়েন্স ছিল তারা দুটোই দিতে পারবে। যারা এইচএসএ সায়েন্স নিয়ে পড়েছে তারা শুধু অনলি পেপার 1 দিতে পারবে। আর এইচএসএ যারা আর্টস নিয়ে পড়েছে, এইচএসএ যারা আর্টস নিয়ে পড়েছে তারা পেপার 2 দিতে পারবে অনলি। ঠিক আছে, তাহলে পেপার 1 পেপার 2 উভয়ই দিতে পারছে হচ্ছে যারা সায়েন্স নিয়ে পড়েছে, আর যারা আর্টস নিয়ে পড়েছে এইচএসএ তারা শুধুমাত্র পেপার 2 দিতে পারবে, পেপার 1 দিতে পারবে না। তো এগুলো কিন্তু মনে করে ঠিক করে দিতে হবে। তো আমি যেহেতু দুটোই দিতে পারবো, আমি সায়েন্সের ছিলাম তো দুটোই দিতে পারবো, সেই জন্য আমি বোথ পেপার 1 অ্যান্ড পেপার 2 করেছি। করার সাথে সাথে তোমাকে দেখিয়ে দেবে আমি এসসি ক্যাটাগরি পেপার 1 পেপার 2 দুটোই দিতে চাই, সেই জন্য আমার 650 টাকা। যারা জেনারেল ক্যাটাগরির পেপার 1 পেপার 2 দুটোই দেবে তাদের হচ্ছে 800 টাকা। যারা শুধু পেপার 1 বা শুধু পেপার 2 দেবে, যদি জেনারেল ক্যাটাগরির হয় তাহলে 500 টাকা, যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির হয় তাহলে 400 টাকা। সব বলে দিলাম কিন্তু আবার। ঠিক আছে, তাহলে এবার তোমরা সেভ অ্যান্ড নেক্সট, তোমাদের যা এখানে ফিল করবে সবটা দাম তোমাদের এখানে দেখিয়েই দেবে, টাকা দেখিয়েই দেবে কত টাকা লাগবে। সেভ অ্যান্ড নেক্সট করার পর বলছে
ডু ইউ উইশ টু সাবমিট, এবার তোমার সাবমিট হয়ে যাচ্ছে, ঠিক আছে। সাবমিটের ওখানে তুমি ওকে করে দেবে, ওকে ছাড়া তো অপশন নেই। এবার তোমাকে দেখাবে যে এক্সাম সেন্টার ডিটেল, তুমি কোথায় পরীক্ষা দিতে চাইছো সেটা এবার তোমার অপশন আসবে। ওয়েস্ট বেঙ্গল তিনটেতেই হবে, তিনটেতেই তোমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পরীক্ষা। আমি এখানে বিভিন্ন রকম অপশন আমি দেখতে পেলাম, তো আমি প্রথমে আমার একদম শ্বশুরবাড়ির কাছে যেটা গড়িয়া, সোনারপুর, বারুইপুর, সেই জায়গাটাকে আমি ফার্স্টে দিয়েছি। তারপরে যার যার বাড়ির কাছে যা আছে সেই অনুযায়ী দেবে কিন্তু। তারপরে আমার সেন্ট্রাল কলকাতাটা সুবিধা, সেটাকে আমি সেকেন্ড প্রেফারেন্সে রেখেছি। তারপরে আমার ব্যারাকপুরটা সুবিধা, তো সেটাকে আমি ব্যারাকপুরটাকে থার্ড প্রেফারেন্সে রেখেছি। তো এইভাবে আমি সাজিয়েছি, তোমরাও এইভাবে সাজাবে, আস্তে আস্তে দূরে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে দূরে যাবে। এবার বলে রাখি, যারা এএনএম জিএনএম আর এই জেন পাস দুটোই একসঙ্গে পরীক্ষা দেবে, তাদের জন্য দেখবে তাদের যেন ফার্স্ট প্রেফারেন্স, সেকেন্ড প্রেফারেন্স, থার্ড প্রেফারেন্স, এএনএম জিএনএম তো আরেকটা প্রেফারেন্সও ছিল ফোর্থ, তো ফার্স্ট সেকেন্ড থার্ডটা যেন একটু মিলিয়ে রাখা হয়। কারণ হতেই পারে 18 তারিখে পরীক্ষা দেওয়ার পর পরের পরীক্ষাটা 19 তারিখে আবার সেম জায়গাতেই পড়ে গেল। খুব ভালো ভাগ্য হলে কিন্তু সেটা হবে তোমাদের, ঠিক আছে। তো সেই জন্য প্রেফারেন্সগুলো মিলিয়ে রাখার চেষ্টা করবে, যাতে খুব বেশি এদিক ওদিক, একটা তুমি কলকাতায় করলে আর একটা মুর্শিদাবাদে করলে, তোমাকে পরীক্ষা দিয়েই ছুটতে হবে আবার পরের দিনের পরীক্ষা দেওয়ার জন্য। এইভাবে কিন্তু অনেকের পরীক্ষা মানে কি হয়ে যাবে, বানচাল হয়ে যাবে, তো সেইটা যেন না হয়, ঠিক আছে। অনেকের পরীক্ষা কিন্তু ব্যাঘাত হয়ে যাবে, সেইটা যেন না হয়, এটা কিন্তু খেয়াল রেখো। ওকে, চলো এবারও তোমরা করে দেবে হচ্ছে সেভ অ্যান্ড নেক্সট করে দেওয়ার পর আবার ডু ইউ উইশ টু সাবমিট, ওকে, আমি ওকেই করতে হবে। করে দেওয়ার পর এবার তোমাদেরকে ফটোগ্রাফ আর সিগনেচার, এখানেও তোমাদের আর এক্সট্রা কিচ্ছু আপলোড করতে হবে না, শুধু ফটো আর সিগনেচার আপলোড করতে হবে। ফটোগ্রাফটা যেন, আমি বারবারই বলছি, লাইট কালারের ফটো মানে ব্যাকগ্রাউন্ড হয়, লাইট ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, লাইট ব্যাকগ্রাউন্ড হয়। লাইট ব্যাকগ্রাউন্ড বলতে হোয়াইট কালারের তোমার ফটোর পিছনটা, ব্যাকগ্রাউন্ডটা যেন হোয়াইটই হয়, হোয়াইট হলেই খুব ভালো। আর যদি হোয়াইট নাও হয় তাহলে এই যে লাইট ব্লুটা আছে, আকাশি কালারটা আছে, একদম হালকা আকাশি কালারটা যেন হয়, খুব বেশি ডিপ কালার যেন ব্যাকগ্রাউন্ডে না হয়, তাহলে তোমাদের যে মুখটা ফোকাস সেটা যাতে খারাপ হয়ে যাবে, ঠিক আছে। আর অবশ্যই এটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে থাকতে হবে, ফটোগ্রাফ বা তোমার সিগনেচারের যে স্ক্যান কপিটা সবই তোমার এই ফরম্যাটেই থাকতে হবে। আর ফটোগ্রাফটা তোমার 10 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, 10 কেবির নিচে হলে হবে না, 200 কেবির ওপরে হলে হবে না। আর সিগনেচারটা 4 কেবির নিচে হলে হবে না, 30 কেবির উপরে হলে হবে না, এই রেঞ্জেই থাকতে হবে, 10 থেকে 200-র মধ্যেই থাকতে হবে, 10 থেকে 200 কেবিতে। আর এটা হচ্ছে 4 থেকে 30 কেবিতে, এর মধ্যেই থাকতে হবে, এর কম বা বেশি হলে হবে না। এটার তোমার কি করতে হবে না, জেপিজি বা জেপিইজি ফরম্যাটেই রাখতে হবে। তো তোমাদের যে প্রপার যে তোমরা স্টুডিওতে গিয়ে এগুলো বললে, মানে ফটোর সাইজটা ঠিক করে দেবে, সাইবার ক্যাফেতে গিয়ে বললে সিগনেচারের সাইজটাও ঠিক করে দেবে, অসুবিধা নেই। আর সাদা কাগজের ওপর কালো কালি দিয়ে সাইন করে সেটাকে স্ক্যান করাবে, সুবিধা হবে, ভালো হবে সেটা। তো চুজ ফাইলের এখানে, তো যেই চুজ ফাইল করবে তোমাদের গ্যালারি থেকে বা তোমার যদি ল্যাপটপ থেকে বা ডেস্কটপ থেকে করো, তোমাদের ফাইল থেকে তোমাদের ফটো চুজ করে নিতে হবে, এখানে সিগনেচার চুজ করে নিতে হবে। আর চুজ করার পর অবশ্যই প্রিভিউ অ্যান্ড আপলোড, এই ক্লিকগুলো কিন্তু করতে হবে। এইগুলোতে তুমি যদি ক্লিক না করো তাহলে কিন্তু আলটিমেটলি তোমার ফটো সিগনেচার কিচ্ছু আপলোড হবে না, ঠিক আছে, ফটো সিগনেচার কিচ্ছু আপলোড হবে না। অবশ্যই কিন্তু এইগুলোকে তোমাদের ক্লিক করতে হবে, মানে এই যে প্রিভিউ অ্যান্ড আপলোডগুলোকে কিন্তু অবশ্যই ক্লিক করতে হবে। ব্যাস, এই ক্লিক হয়ে যাওয়ার পরেই তোমাকে প্রিভিয়াস ক্লিক করতে হবে, প্রিভিয়াস করলেই তোমাকে দেখাবে যে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, ঠিক আছে, প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট, এই যে এই অপশনটা দেখাবে, এই অপশনটা দেখাবে প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিট। প্রিভিউ করবে, পুরো জিনিসটা তোমাকে আবার সেই এরকম ভাবে বানিয়ে দেবে, তোমার ফটো দিয়ে, সিগনেচার দিয়ে, নাম, বাবার নাম, মায়ের নাম, সমস্ত কিছু দিয়ে তোমাকে পুরো বানিয়ে দেবে, এক্সাম সিটি সেন্টার, তোমার যা যা দিয়েছো না দিয়েছো সমস্ত কিছু বানিয়ে দিয়ে তোমাকে বলবে একবার চেক করে নাও, ভালো করে সেই সময় চেক করবে। ওখানে কিন্তু তোমাকে এডিট অপশন আবার দেবে, রেজিস্ট্রেশনে আর এডিট অপশন দেবে না, তোমাকে এডিট অপশন দেবে হচ্ছে বাদবাকি ফর্ম ফিল আপটাতে, রেজিস্ট্রেশনের পর থেকে যেগুলো করেছো, মানে হচ্ছে এইগুলো, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, কোয়ালিফিকেশন ফর্ম, তারপরে হচ্ছে তোমার এই দেখো ভিউ অর এডিট সব অপশন দেবে, কিন্তু রেজিস্ট্রেশন ডিটেলসে শুধু ভিউ দেখতে দেবে, কোনো কিচ্ছু করতে দেবে না তোমাকে, ঠিক মানে ঠিক করতে দেবে না, অনেকবার অপশন দিয়ে দিয়েছিল আগেই।
ঠিক আছে? তো করে নেওয়ার পর ফাইনাল সাবমিট যেই করবে সঙ্গে সঙ্গে তোমাদের কাছে টাকা দিতে আসবে, মানে টাকা নেওয়ার জন্য চলে আসবে। ঠিক আছে? তোমাদের যে কোনো একটা সাইট খুলে যাবে টাকা দেওয়ার জন্য, তোমাদের ইউপিআই থাকুক, তোমাদের ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যাই থাকুক না কেন, নেট ব্যাংকিং যাই থাকুক না কেন, সেটা দিয়ে তোমরা পেমেন্ট করবে। আমি যেগুলো চুজ করেছিলাম তাতে আমার 650 টাকা লাগছিল, 650 টাকা দিয়ে আমাকে পেমেন্টটা কমপ্লিট করতে হবে। এবার যার যা চুজ হয়েছে সেই অনুযায়ী কিন্তু পেমেন্টটা ডান করতে হবে। পেমেন্ট ডান না হওয়া পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শেষ হবে না, ফর্ম ফিল আপ হবেই না। ঠিক আছে? টাকা দেওয়ার পরেই আসল গল্প, ফর্ম ফিল আপ শেষ। ওকে, আশা করি তোমাদের সমস্ত কিছু আমি বোঝাতে পেরেছি। তো এরপরেও যদি কোনো কোয়ারি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কি করবে, কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে সেইগুলো জানাবে। আর ফার্দার আরও এরপরে যে কারেকশন উইন্ডো সমস্ত কিছু নিয়ে নোটিফাইড হওয়ার জন্য বা সমস্ত কিছু আপডেটেড হওয়ার জন্য তোমরা অবশ্যই এই যে চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 24/7 চ্যানেলটাকে অবশ্যই কি করে রাখবে না, সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমরাই প্রথম থেকে বলেছিলাম যে পরীক্ষা কিন্তু হবেই। অনেকেই ডিমোটিভেটেড হয়ে গেছো, অনেকে অনেক জায়গা থেকে খবর শুনে এসছো, এখানে এসে বলেছো যে ম্যাম পরীক্ষা হবে না, এই বছর হবে না, এই বছর মেরিটের বেসিসে নেবে। আমরা প্রথম থেকে বলে এসছি পরীক্ষা হবেই। আর বুঝতে পারছো কতটা অথেন্টিক খবর আমরা দিয়ে থাকি তোমাদের। তো এরকমই অথেন্টিক খবর পাওয়ার জন্য কিন্তু তোমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে দিতে হবে। সবার আগে সমস্ত নোটিফিকেশন তোমাদের ফোনে ফোনে পৌঁছে যাবে তাহলে। আর যদি মনে হয় এরপরে কোনো কোয়ারি আছে বা আমরা গ্রুপে জয়েন করে থাকতে চাই বিভিন্ন আপডেটের জন্য বা পিডিএফ পাওয়ার জন্য ক্লাসের, তাহলে অবশ্যই এই যে নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই একটা হাই পাঠিয়ে দিও। এইখানে হাই পাঠালে তোমরা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেটা জেনপাস ইউজি হতে পারে, সেটা বিএইচএ হতে পারে। সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাবে, দেন তোমরা সমস্ত খবরাখবর ওখান থেকে পেয়ে যাবে। তো চলো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম ভিডিও। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ভিডিওতে এরকমই একটা ইম্পর্টেন্ট টপিকের সাথে বা ক্লাসে। তো চলো, কালকে থেকে কিন্তু আমার জেনপাস ইউজির নিউ সিরিজ স্টার্ট হচ্ছে। ঠিক আছে? আমাদের আনলক নার্সিং এর যে সিরিজ সেখানে কিন্তু কালকে থেকে আমার ক্লাস থাকছে। এছাড়াও আজকে থেকে কিন্তু আজকে জয় স্যারের ক্লাস থাকছে। তো এইভাবে ক্লাস কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাচ্ছে। তো অবশ্যই ক্লাসে জয়েন করে যাও। ওকে, তো চলো সবাই মন দিয়ে ফর্ম ফিল আপ করো আর পরীক্ষার জন্য প্রস্তুত হয়ে যাও। নেক্সট মান্থেই আমাদের এক্সাম, একদম ঝাঁপিয়ে পড়তে হবে এক্সামে। ওকে, সবাই ভালো রেজাল্ট করবে এটাই আমার শুভকামনা রইল সবাইকে। আর মন দিয়ে ফর্ম ফিল আপ করো, সব বুঝিয়ে দিয়েছি, যেন কোনো ভুল না হয়, কারেকশন উইন্ডোর জন্য যেন অপেক্ষা করতে না হয়। তো চলো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।